ন্যায় এবং অন্যায়ের বোধ আসলে প্রয়োজন এবং সমষ্টির প্রয়োজন এই জায়গা থেকে আসছে। গণতন্ত্রের যে স্বাভাবিক প্রক্রিয়া, গণ একটি সমষ্টিগত বিষয়, সেটি কোনো ব্যক্তির বিষয় নয়। আদিবাসী সমাজ প্রকৃতি লগ্ন সমাজের দিকে তাকাই, সেখানে দেখব মহিলাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অংশগ্রহণ তুলনায় অনেক বেশি। বেইজিংয়ে আমরা দেখব গত কয়েক বছরের মধ্যে যে অক্সিজেন মাস্ট হয়ে গেছে বেশ কিছু সময়ে, তাছাড়া মানুষ স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন না। আমরা আজকে জল কিনে খাই, এই স্মৃতি আমাদের কত দিনের। কলকাতায় মেয়র ঘোষণা করছেন যে জোয়ার ছাড়া জল তোলা যাচ্ছে না, পুরুলিয়ার পৌরপ্রধান ঘোষণা করছেন যে কংসাবতীতে জল নেই, ব্যাঙ্গালোর খরা ঘোষিত হয়ে গেছে, চেন্নাই 2 বছর আগে খরার কবলে পড়েছে, এই জল আসবে কোথার থেকে? নমস্কার, রেবেল রেডিওতে আজ আমাদের সঙ্গে রয়েছেন প্রাণ প্রকৃতি ও পরিবেশ আন্দোলনের কর্মী সৌরভ প্রকৃতিবাদী। সৌরভদা, আমরা দেখেছি এই নির্বাচনী আবহে রাজনৈতিক দলগুলোর ইস্যুতে এখনও প্রকৃতি পরিবেশ ইস্যু হয়ে নেই, কিন্তু মানুষ তো থেমে থাকে না। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেই তারা প্রকৃতি রক্ষার লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তুমি তো এই আন্দোলনগুলিকে ঘনিষ্ঠভাবে দেখবার সুযোগ পেয়েছো। এই আন্দোলনগুলিতে আমরা দেখেছি একটি প্রধান দাবি হিসেবে উঠে এসেছে গ্রামসভার অধিকারের আইন। তো এই বিষয়টি কিভাবে প্রকৃতি রক্ষার সঙ্গে সরাসরিভাবে যুক্ত, তা যদি তুমি একটু ব্যাখ্যা করে বলো। ঠিকই, এই মুহূর্তে ভারতবর্ষ জোড়া বেশ কিছু আন্দোলন এমন চলছে যেখানে গ্রামসভা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠে এসেছে। আজকে বলে না, এই ধরনের আন্দোলন ভারতবর্ষে অতি সুপ্রাচীন। তো ভারতবর্ষে জল জঙ্গল জমির অধিকার, ভাষা সংস্কৃতির অধিকারের যে লড়াই দীর্ঘদিন ধরে ভারতবাসী লড়েছেন, তার পিছনে যে শক্তিটি, সেই শক্তিটি আসলে একটি সাংস্কৃতিক শক্তি। যে শক্তিটি তাকে সেই 1765-তে যখন দেওয়ানি লাভ হচ্ছে এবং তারপরে যখন চিরস্থায়ী বন্দোবস্ত আসছে, সেই সময় থেকেই বারে বারে জল জঙ্গল জমি পাহাড় বন প্রকৃতির ওপর রাষ্ট্রের এবং অন্য যে কোনো শক্তির যে শোষণ, স্থানীয় সংস্কৃতি বিচ্ছিন্ন যে শোষণ, তাকে অগ্রাহ্য করে যে শোষণ, তার বিরুদ্ধে ভারতবর্ষের মানুষ কেন, গোটা পৃথিবীর মানুষ, নির্দিষ্টতায় বলছি ভারতবর্ষের মানুষ লড়াই করে এসেছেন। এবং সেই লড়াই আন্দোলনে সবথেকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন যারা প্রকৃতির সঙ্গে অনেক বেশি ওতপ্রোত সেই মানুষেরা। তারা আদিবাসী হতে পারেন, তারা অআদিবাসীও হতে পারেন, কিন্তু নেতৃত্ব তারাই দিয়েছেন যারা প্রকৃতির সঙ্গে অনেক বেশি ওতপ্রোত, যার জীবন জীবিকা সংস্কৃতি কেবল বাধ্যতার জায়গা থেকে নয়, সাংস্কৃতিক জায়গা থেকে, তার পছন্দ অপছন্দের জায়গা থেকে প্রকৃতির সঙ্গে অনেক বেশি ওতপ্রোত। আমরা পরপর দেখতে পাবো ভূমিজ বিদ্রোহ, 1855 হুল, 1900 এই সময়ের যে মুন্ডা বিদ্রোহ, তারপরে রাম্পা বিদ্রোহ থেকে ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে, তারপর থেকে আজ অবধি এইটা একটা চলমান স্রোতের মতো এই আন্দোলনগুলোই চলতে গেছে। এখানে যে বিশেষ একটি আইনের কথা বলা হচ্ছে বা যে একটি বিশেষ অধিকারের কথা বলা হচ্ছে, তা আসলে এই দীর্ঘ যে চলমান আন্দোলনের একটি স্রোত, তার ফলশ্রুতিতে আজকে আমাদের কাছে এসে দাঁড়িয়েছে এবং এটি তুলনায় একটি সম্মুখবর্তী অবস্থান এ আন্দোলনগুলোকেও রাখতে পারছে, তার একটা আইনি ভিত্তি তৈরি করতে পারছে এবং সেই আইনি ভিত্তিটা আন্দোলনগুলোর সহায়ক একটি শক্তি হিসেবে কাজে লাগছে। আমরা 2011 থেকে 13 এই সময়টা সকলেই নিয়মগিরির আন্দোলনের কথা জানি, যেখানে ডোংরিয়া কোন্দ জনজাতির মানুষ তারা তীব্র আন্দোলন গড়ে তুলেছেন। সেই আন্দোলনেও এই বনাধিকার শিকার আইন বা গ্রাম সভা এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে কাজ করেছে। আমরা আরও পরে 2016 এই সময়ে দেখব যে পাত্থালগাড়ি আন্দোলন মূলত ঝাড়খণ্ড এবং বেশ খানিকটা ছত্তিশগড় এবং আশপাশের এলাকায় যা সরাসরি বিস্তার লাভ করেছিল এবং প্রভাব আরও বিরাট অঞ্চল জুড়ে ফেলেছিল। সেখানেও দেখব যে পেশা আইনকে ধরে যে গ্রাম সভার ধারণা, গ্রাম ঠিক করবে তার ভালো মন্দ এবং তার সাংবিধানিক এবং আইনি যে স্বীকৃতি, এই বিষয়টি অনেক বেশি করে সামনে এসেছিল। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে হাঁসদেও প্রায় 13 বছর ধরে যে লড়াই চলছে, নিয়মগিরিতে এখনও লড়াই চলছে। তার পাশাপাশি দেখতে পাবো আমাদের পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে দেখতে পাবো, দক্ষিণবঙ্গে দেখতে পাবো, অযোধ্যা দেখতে পাবো বা দেউচা পাঁচামি দেখতে পাবো। এই সমস্ত জায়গাতেই
গ্রামসভা বনাধিকার শিকার আইন এটি একটি আইনি মান্যতার জায়গায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই গ্রামসভাটি কি? গ্রামসভা হচ্ছে একটি গ্রামের প্রাপ্তবয়স্ক সমস্ত মানুষ, নারী পুরুষ নির্বিশেষে, অর্থাৎ 18 বছরের বেশি যার বয়স, তেমন যে কেউ গ্রাম সভার অংশ হতে পারেন। এটি কোনো সংগঠন নয়, এটি গ্রামের সকলকে নিয়ে একসঙ্গে বসে আলোচনা করার একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটির নাম, এই মঞ্চটির নামই হলো গ্রামসভা, যেটি গ্রামের নিজস্ব, যেখানে গ্রামের মানুষ তাদের নিজেদের মধ্যে আলাপ এবং আলোচনার মধ্যে দিয়ে ঠিক করবেন যে কোনটা ঠিক কোনটা ভুল। একটি গ্রাম, সেই গ্রামটি গড়ে উঠেছে তার চারপাশের যে প্রাকৃতিক সম্পদ, সেই সম্পদের অ্যাভেলেবিলিটি অথবা নন অ্যাভেলেবিলিটির ওপর ভিত্তি করে। সেখানে যে মানুষরা থাকেন তাদের জীবন জীবিকা, সংস্কৃতি, তাদের উৎসব পালনের উপাচার, এই সমস্ত কিছুই ওই প্রাকৃতিক সম্পদ এর ওপর ভিত্তি করে তৈরি হতে হতে গেছে। দীর্ঘ শত শত বছর ধরে একটি সংস্কৃতি তৈরি হয়েছে। এই সংস্কৃতিটির মধ্যে ন্যায় এবং অন্যায়ের যে বোধ, এটি ব্যক্তির ওপর অত নির্ভর করে না। একটা উদাহরণ দিই, আমি গ্রামসভা বলতে গিয়ে কেন এগুলো বলছি আমি বলবো প্রয়োজনে, যে একজন ব্যক্তি দ্বারা করা এমন কোনো কাজ, তা যদি সমষ্টিকে বা গোটা গ্রামকে এমনভাবে প্রভাবিত করে যাতে করে ওই গ্রামের সকলের এই যে চলমান যে সংস্কৃতি এবং তার জীবন জীবিকা তাকে নেগেটিভলি ইম্প্যাক্ট করে, সেটি হচ্ছে চরমতম অপরাধ। ধরা যাক কোনো একজনের গরু আরেকজনের গরুকে গুঁতোগুঁতি করতে গিয়ে মেরে ফেলেছে। এটা কিভাবে বিচার্য হবে? সাধারণভাবে যে আইনের ধারণা তাই দিয়ে এভাবে বিচার্য হতে পারে যে যার গরু এবং যার গরুটি আরেকটা মারা গেল, ওই ব্যক্তিটি এখানে একজন ভিলেন বা তার কম্পেনসেশন পেয়ার হিসেবে, তার শাস্তি স্বরূপ এভাবে দেখা যেতে পারে ব্যক্তি হিসেবে। কিন্তু এই ক্ষেত্রে তার ন্যায়বোধ তাকে এমন দিকে নিয়ে যায় যে দুটি গরু যা গ্রামের সম্পদ, সেই সম্পদটির একটির লস হয়েছে, তাহলে সেটাকে ভরপাই কিভাবে করব। অর্থাৎ এই লসটিকে দেখা হচ্ছে এখন গ্রামের প্রয়োজনের স্বার্থে। অর্থাৎ এটিকে একটা লস হিসেবে প্রথমে আইডেন্টিফাই করা হচ্ছে, এবং কার লস হিসেবে আইডেন্টিফাই করা হচ্ছে? গ্রামের সকলের, অর্থাৎ ওই সাধারণ সভাটির অথবা সমষ্টিটির। তাহলে এই লসকে ভরপাই কে করবে? এই লসকে ভরপাই করবে কি ওই সেই ব্যক্তি যার গরু আরেকজনকে মেরে ফেলেছে, ওই একজন ব্যক্তি? এই লসটা কি ওই একজন ব্যক্তি ঘটালো? তেমনভাবে ভাবা কিন্তু হচ্ছে না, বরং কিভাবে ভাবা হচ্ছে যে একটি ক্ষতি হয়েছে, এই ক্ষতিকে ভরপাই করবার জন্য আমাদের সবাই মিলে কাজ করতে হবে। প্রয়োজনে যার গরুটি মারা গেছে তাকে তার কাছে আরেকটি নতুন গরু হাজির হতে হবে, এবং তার জন্য প্রয়োজনীয় রিসোর্স বা সম্পদ গ্রামের সকলে মিলে আসলে সংগ্রহ করবেন। অকারণ কোনো ব্যক্তি মানুষকে ছেঁটে নিয়ে ভিক্টিমাইজ করার দিকে যাচ্ছে না, যা সাধারণভাবে যে আইনের ন্যায় অন্যায়ের যা কোর্টে বা বিচারালয়ে দেখা হয় তার থেকে মূলগতভাবে আলাদা। এখন এটাই, একটি গরু একটি সম্পদ, আবার একটি জঙ্গলও একটি সম্পদ। এই জঙ্গলটি কার? এখানে ব্যক্তি মালিকানার প্রশ্ন থেকে অনেক বেশি বড় করে আসে সমষ্টি মালিকানা। এই সমষ্টির মালিকানা মানে কি? সমষ্টির মালিকানা মানেও তাই যে এই সম্পদটি গোটা গ্রামের যে সাধারণ মানুষ তাদের প্রত্যেকের সম্পদ, ফলে তার উপর আসা যে কোনো আক্রমণ তাকেও রক্ষা করবে কে? অর্থাৎ সমষ্টি। এখানে এই প্রশ্নটি লঘু হয়ে আসে যে কোনো একজন ব্যক্তির ওই গ্রামের মধ্যে, কোনো ওই জঙ্গলের মধ্যে কোনো একটা পাট্টা আছে, অর্থাৎ এবার তারই দায় হলো ওটাকে রক্ষা করা। এটা কেন হয় না? কারণ যার পাট্টা আছে তারও মনোভাব এমন নয় যে ওটি তার ব্যক্তিগত সম্পত্তি এবং সেটা নিয়ে সে যা খুশি করতে পারে। অর্থাৎ এখানে সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর যে সাদা কালোর তফাতটা, এই তফাতটি এই ন্যায়তন্ত্রে অত জোরালোভাবে নেই, বরং উল্টোটিই আছে। অর্থাৎ সমষ্টি এখানে মূল, ব্যক্তি এখানে মূল নয়। এই যে সমষ্টির ধারণা, এই সমষ্টির ধারণাটা থেকেই দীর্ঘদিন ধরে ভারতবর্ষের মানুষ লড়াই আন্দোলনে রয়েছেন। অর্থাৎ গ্রামের ভালো মন্দ ঠিক করবেন কারা? গ্রামের সকলে মিলে। এখন যেহেতু এই ব্যবস্থাটি আবার স্বয়ংসম্পূর্ণ বা ইন্ডিপেন্ডেন্ট নয়, তাকে বর্তমান যে গণতান্ত্রিক যে চালু পদ্ধতি তার মধ্যে খাপ
খাইয়ে নিতে হয়, তাই তার মধ্যে বেশ কিছু সীমাবদ্ধতা এসে উপস্থিত হয়েছে। 50% বেশি মানুষ, অর্থাৎ 100 জন গ্রামবাসী যদি প্রাপ্তবয়স্ক হন, তাদের মধ্যে 51 জন যদি কোনো ভুল সিদ্ধান্তও নেন, যদি প্রকৃতি ধ্বংসকারী, সমষ্টিকে ধ্বংসকারী, সমষ্টির বিরুদ্ধে যাচ্ছে এমন সিদ্ধান্তও তো নিতে পারেন। কারণ শেষ অবধি বিষয়টা এসে দাঁড়ায় হচ্ছে ভোটাভুটিতে, তাহলে কিন্তু বিষয়টি আবার সমষ্টির বিরুদ্ধেও কাজ করে যেতে পারে। কিন্তু এখানেই আমাদের সংস্কৃতি আমাদেরকে শক্তি দেয়। একজন মানুষ শুধু হ্যাঁ অথবা নাতে উত্তর দেবেন না, কারণ তিনি যাই উত্তর দেন, তার মতামত যেদিকেই রাখেন, তার অন্তর্নিহিত যে মনোভাবটি, মানসিকতাটি, সেটা তাকে ড্রাইভ করে। আমি নিজে যেখানে যুক্ত অযোধ্যার আন্দোলনে দেখব যে যতক্ষণ না কোনো একটি বিষয় যথেষ্ট পরিমাণ আলোচিত হচ্ছে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে, ততক্ষণ অবধি কেউ মিটিংয়ে বা এই গ্রামসভার বৈঠকে কেউ হ্যাঁ বা না বলে চলে যান না। এই সীমাবদ্ধতা নিয়েও সে বেদান্তকে আটকে দিতে পারে, সে জিন্দালকে আটকে দিতে পারে, সে ঢিমকিয়ায় জিন্দালকে আটকে দিতে পারে, সে আচানাক মারে কাউকে আটকে দিতে পারে, সে হাঁসদেওতে আদানিকে আটকে দিতে পারে, সে অযোধ্যায় জিকাকে আটকে দিতে পারে। তার মানে এতখানি শক্তি আবার তার মধ্যেই আন্দোলনগুলি ধারণ করে। প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে সাধারণ মানুষ যথেষ্ট ক্ষমতা নিয়ে একটি অবস্থান গ্রহণ করতে পারেন, যার একটা আইনি মান্যতা এই 2006 বনাধিকার আইনটিও দিতে পারছে, বা পেশা 1996 এই আইনটি দিতে পারছে। এই জায়গা দিয়ে এই আইনগুলি আন্দোলনগুলিকে তুলনায় শক্তিশালী করছে। শাসক শ্রেণী, রাষ্ট্র এবং পুঁজি মালিকদের যে যৌথ, তা এই আইনি ভিত্তিটাকে ভাঙবার চেষ্টা করে চলেছে একদম গোড়া থেকে। কোনো একটি প্রকল্প বা যে কোনো কাজ, সেখানে গ্রামসভার যে ছাড়পত্র লাগবে, অর্থাৎ সবাই মিলে বসে সিদ্ধান্ত নেবেন, নিয়ে একটা ছাড়পত্র দেবেন কি দেবেন না এটা ঠিক করবেন। স্টেট এই অনুমতি চাইছে গ্রামের সমষ্টিগত সম্পদকে তার প্রয়োজনে ব্যবহার করবার জন্য বা পুঁজি মালিকের প্রয়োজনে ব্যবহার করার জন্য বিকাশ বা উন্নয়নের নামে। এই সার্টিফিকেটটি দেওয়ার ক্ষমতা থাকছিল গ্রামসভার নিজের। 2016 সালে একটা পরিবর্তন আসে, সেই পরিবর্তনের মধ্যে দিয়ে এই সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা চলে যায় ডিএম বা কালেক্টরের কাছে। আমরা সকলেই জানি যে 2020-তে যে ইআইএর যে পরিবর্তন বা অ্যামেন্ডমেন্ট আনবার চেষ্টা করা হয়েছে, যা যেটাও 2006 সাল থেকে লাগু রয়েছে, সেখানেও যে কোনো একটি প্রজেক্ট বা কোনো একটি প্রকল্প বা যে কোনো কাজ, তার প্রভাব প্রকৃতির ওপর কি পড়বে, সমাজের ওপরে কি পড়বে, তাকে সরেজমিনে তদন্ত করবার কথা। দেখা যাবে নতুন যে অ্যামেন্ডমেন্টটি 2020 সালে ইআইএর আসছে, সেখানে নির্দিষ্টভাবে এই গণশুনানি, অর্থাৎ জনগণের মতামত, এই জায়গাটিকে এড়িয়ে চলে যাওয়া হয়েছে। বলা হচ্ছে আগেই ছাড়পত্র দিয়ে দেওয়া হবে, তারপরও যদি দেখা যায় যে প্রকৃতি ধ্বংস হচ্ছে, তার জন্য পরবর্তীকালে সেটি তখন আবার অর্থের বিনিময়ে সেটেল করে ফেলতে পারবে রাষ্ট্র। 2023 বন সংরক্ষণ সংশোধনী আইন, এই আইনটির মধ্যে দিয়েও দেখা যাবে বেশ কিছু বনাঞ্চলকে, বিরাট পরিমাণ বনাঞ্চলকে আসলে এই যে গ্রামসভা বসবে, সে সিদ্ধান্ত নেবে, মানুষের সিদ্ধান্তের জায়গা থেকে বাইরে করে দেওয়া হয়েছে। ধরা যাক একটা গ্রাম, তার মধ্যে দিয়ে একটি রেল লাইন চলে গেল। আমরা জানি উত্তরবঙ্গে আজকে এই যে হাতির মৃত্যু, লেপার্ডের মৃত্যু, গন্ডারের মৃত্যু, ছোট অনেক অন্য বন্য প্রাণীর মৃত্যু, যেটা বিরাট বড় কারণ হচ্ছে হ্যাবিট্যাট ফ্র্যাগমেন্টেশন, তার মধ্যে দিয়ে চলে যাওয়া রেল লাইন। সেখানেও কোনো কনসেন্ট মেকানিজম বা মানুষের মতামতের জায়গা তারা রাখছে না। ইকো ট্যুরিজম প্রজেক্টের জন্য 5 হেক্টেয়ার অবধি জঙ্গল নিতে পারে এবং তার জন্য ছাড়পত্র নির্দিষ্ট এজেন্সি তারা দিয়েই দেবে, এবং এখানেও কোনো কনসেন্টের বিষয় নেই। যেখানে যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়াগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারছে, সেখানে সেখানে প্রকৃতি রক্ষা পাচ্ছে। যেখানে যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়াগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারছে না, সেখানেই প্রকৃতি ধ্বংস হচ্ছে। তা অতি মুনাফার জন্য, কতিপয় পুঁজি মালিকের স্বার্থের জন্য, তাদের অতি মুনাফার পাহাড়ে ওঠবার জন্য রাষ্ট্র তার একটি বিলি বন্দোবস্ত করতে চেষ্টা করছে। এর বেশি তার আর কোনো ভূমিকা নেই। অযোধ্যার জন্য ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া, এই সমস্ত যে জায়গাকার মানুষ একযোগে কথা বলতে পারছেন। পশ্চিমবঙ্গের অন্যান্য, এমনকি পশ্চিমবঙ্গের বাইরের মানুষও কথা বলছেন।